এই ভালোবাসায় অনেককে দিয়ে অনেক কিছু করানো যায়। অনেক হয়েছে আপনাদের। আমার ভাইকে বিরক্ত কর। আরেকটা অরিগামি? হ্যাঁ, আর এখন এই ক্রিকেট ব্যাট পলকের লাশের কাছে ডান্সার। ফ্রি লিভিং ওল্ড এজ হোম। এন্ট্রান্সেই অরিগেমি, এটা কোনো কোইন্সিডেন্স হতেই পারে না। লেটস গো। এত বড় একটা বৃদ্ধাশ্রম, কাউকে তো দেখতেই পাচ্ছি না। কে ওখানে? এক মিনিট। হ্যাঁ বলুন। আপনি আমি বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার। আমার নাম লাকি। লাকি, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কি হয়েছে স্যার? মানে আপনারা এখানে? আমরা জানতে এসেছি যে আরিয়ান নামের একজন কি এখানে এসেছিল দুদিন আগে। এসেছিল তো। ওর মা এখানেই থাকেন। অনেক বছর হয়ে গেল উনি কারোর সাথে কথা বলেন না। আই সি। আমরা ওনার সঙ্গে দেখা করতে চাই। এবার আপনারাই ভেবে নিন কি বা জিজ্ঞেস করবেন ওনাকে। উনি তো কথাই বলেন না কারোর সাথে। প্রবলেম আছে আপনার? না না স্যার, কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? টেনশন কোথায়? না না না। ওনার সঙ্গে দেখা করতে চাই আমরা। হ্যাঁ ঠিক আছে, আসুন আমার সাথে দেখা করাচ্ছি। স্যার, এখানে তো সবাই অরিগামি বানাচ্ছে। স্যার, ইনি আরিয়ানের মা। মাসিমা নমস্কার। আপনার সঙ্গে আমাদের একটু কথা ছিল। ওনার রুমটা আমাদের দেখাও তো। আসুন স্যার, এটাই ওনার রুম। ক্রিকেট ব্যাট। আচ্ছা, আরিয়ান ওর মায়ের সঙ্গে কি কি কথা বলেছিল সেগুলো কিছু কি জানো তুমি? কথাবার্তা? আরে স্যার, উনি তো ঘর থেকে বেরোনই না, কথাও বলেন না। আসলে কি বলুন তো, উনি হাজব্যান্ডের মৃত্যুর জন্য ছেলেকেই দায়ী মনে করেন। এই কারণে উনি ছেলেকে এখনো ক্ষমা করেননি। বাইরে গিয়ে খোঁজ নিয়ে দেখো। আপনারা এসব কি বানাচ্ছেন? নমস্কার মাসিমা। নমস্কার। এগুলো আপনারা কি বানাচ্ছেন? কেউ কিছু বলছেন না কেন? স্যার, মনে হচ্ছে ওদেরকে চুপ করে থাকা ট্রেনিং দেওয়া হয়েছে। নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। আরে আপনারা এখানে কেন ওদের বিরক্ত করছেন? আপনি বলুন। এদের জীবনে কি কম সমস্যা আছে যে আপনারা ওগুলো বাড়াতে এসছেন? যান যান এখান থেকে। আস্তে আস্তে। আমরা শুধু আমাদের কাজ করছি, আর প্রয়োজন পড়লে আমরা আবার আসব। স্যার, এই খুনির ওল্ড এজ হোমের সাথে কোনো কানেকশন আছে। তা সে হয়তো আরিয়ানের মা হতে পারে, বা অন্য কেউ। পূর্বে ওল্ড এজ হোমে থেকে অরিগামি বানানো, অরিগামি শেখা, সেটা একরকমের ব্যাপার। কিন্তু ক্রাইম সিনে গিয়ে ইলেকট্রিসিটির সেট আপ করা আর তারপর কাউকে খুন করা, সেটা কিন্তু আলাদা ব্যাপার। ওল্ড এজ হোমে থাকা বয়স্ক লোকেরা
এসব কিছুতেই করতে পারে না। এমন কোন লোক চতুর বুদ্ধি সম্পন্ন সেই একমাত্র করতে পারে, কিন্তু কে? স্যার, ওল্ড এজ হোমের যে কেয়ারটেকার আছে লাকি, ওকে দেখে আমার সন্দেহ হচ্ছে। ভালো করে প্রশ্নের উত্তরও দিতে পারছিল না, মনে হচ্ছে কিছু লুকোচ্ছিল। স্যার স্যার ওল্ড এজ হোমে থাকা নতুন বা পুরনো লোকেদের আর স্টাফেদের লিস্ট বানিয়ে নিয়েছি স্যার। এই দেখুন নাম আর নাম্বার। মাই গড, এটা তো পলকের নাম্বার। পলকের মাও তো এই ওল্ড এজ হোমে থাকতেন। কিন্তু স্যার, আমি পলকের একটা ইন্টারভিউ দেখেছিলাম যেখানে ও পরিষ্কার বলেছিল যে ওর বাবা মা ছোটবেলাতেই মারা গেছে। এক সেকেন্ড স্যার, এই দেখুন। আমার কেউ নেই। আমার মা যখন আমার 12 বছর বয়স ছিল তখনই মারা গেছেন। তারপর থেকে একজন মেয়ের এই পৃথিবীতে একা বেঁচে থাকা, ইউ নো দ্য স্ট্রাগল। কিন্তু আমি হার মানিনি, নিজের ক্ষমতায় সবকিছু করেছি আমি, আর আজকে আমি আপনাদের সামনে। এদিকে পলক সবাইকে বলে বেড়াচ্ছে যে ওর মা বাবা ছোটবেলায় মারা গেছেন, অথচ ওর মা ওল্ড এজ হোমে থাকতেন, 2 মাস আগে মারা গেছেন। তাহলে পলক এসব কেন লুকিয়েছে? তাহলে পলক ওর মায়ের বিশ্বাস ভেঙেছে স্যার। আর ওই বাচ্চাদের কবিতা হামটি ডামটি, ওখানে তো এটাই বলছে যে কখনো আমাদের কারো ভরসা বা বিশ্বাস ভাঙা উচিতই নয়। একবার যদি ভেঙে যায় তার কোনোদিনও জোড়া লাগে না। আর ওই আরিয়ান, ও তো ওর বাবা মায়ের সঙ্গে অন্যায় করেছিল। আর যদি পলক আর আরিয়ানের মৃত্যুর কারণ এটাই হয়ে থাকে, তাহলে আমাদের খোঁজ নিতে হবে যে সাগর ওর বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেনি তো। স্যার, সাগরের মা তো সাগরের পুরনো বাড়িতে আছে, কান্দিবালিতে। আমার ছেলে তো আমাকে অসহায় অবস্থায় রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। না, আমি আপনাকে বিরক্ত করতে চাই না, কিন্তু কিছু প্রশ্ন আছে যা জানা খুবই প্রয়োজন, সেই জন্যে আপনার কাছে। আসলে আমরা এটা জানতে চাই যে আপনার ছেলে কি আপনাকে ওল্ড এজ হোমে রেখেছিল? হ্যাঁ, আমার নিজের ছেলে। যখন আমাকে আর কোনো প্রয়োজন ছিল না, তখন ও আমাকে উঠিয়ে এক কোণায় ফেলে রেখেছিল। আর তারপরে ওর স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, তখন ওদের একজন ফ্রি আয়ার প্রয়োজন ছিল। তখন আমাকে আবার ওরা এই বাড়িতে নিয়ে এলো। আমারই নিজের ছেলে আমাকে এমন দুঃখের দিন দেখাবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আজকালকার ছেলে মেয়েরা এমনটাই হয়। দেখো, তোমার সুপুত্র যেন কুপুত্র না হয়। ওই চেয়ারটা নোটিস করেছিলে, যার ওপর সাগরের মা বসেছিল? হ্যাঁ, ওই রকিং চেয়ার, যার পেপার মডেলটা আমি সাগরের ডেড বডির কাছে পেয়েছিলাম। স্যার, রকিং চেয়ার, ক্রিকেট ব্যাট আর ডান্সার, এই 3টে ক্রাইম সিনের একটা কমন কানেকশন তো আছে, ওই অরিগ্যামি পেপার মডেলস। এই খুনি ও টার্গেট এমনি এমনি চুজ করছে না বস। এই 3জন ভিকটিম তাদের বাবা মায়ের সঙ্গে কখনো না কখনো খারাপ ব্যবহার করেছিল। তার মানে আমাদের সন্দেহটা ঠিক স্যার, এই 3টে কেসের সাথেই ওল্ড এজ হোমের কোনো কানেকশন আছে। বস, খুনির খোঁজ করতে গেলে আমাদের খুনির ঘরের ভেতরেই ঢুকতে হবে। আমি ওনাকে এখানে অ্যাডমিট করাতে চাই। না মা, দেখ, আমি এই ওল্ড এজ হোমে থাকতে চাই না। তুই যা বলবি তাই শুনে আমি বাড়িতেই থাকবো মা, কিন্তু আমাকে এখানে রেখে যাস না। বাইরে অফিসের কাজ করো, বাড়ি এসে তোমাকে সামলাও, এটাই কি আমার কাজ? আমি এত কিছু সামলাতে পারবো না। আরে ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না, আমি আছি তো, খুব ভালোভাবে রাখবো ওনাকে। ভালো করে রাখো কিংবা খারাপ করে, আমার কাছে যেন কোনো ফোন না আসে। আসবে না, একদমই আসবে না। মা, মা, দেখলি বাবা, এখন বাবাই
সন্তানের উপর বোঝা হয়ে গেছে। আরে আঙ্কেল, এত চিন্তা করছেন কেন? আমরা তো আছি আপনার দেখাশোনা করার জন্য। এখানে আরামে থাকবেন, আনন্দে থাকবেন, ঠিক আছে? চলুন, আপনাকে আপনার রুম দেখিয়ে চল বাবা। এখন আমি ইলেকট্রিকের তারগুলো কেটে দেখব এখানে ইলেকট্রিসিটির নলেজ কার আছে। এ লাকি, লোডশেডিং কি করে হয়ে গেল রে? কানে শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ স্যার, এখনই দেখছি স্যার। এই মেন ফেজের ওয়্যার কি করে কাটলো? কে করলো রে বাবা? ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। এখন ঠিক আছে তো স্যার? আপনারা কি শুয়ে পড়ুন, আমিও চললাম। দয়া, হ্যাঁ অভিজিৎ। দয়া, এই যে লাকি আছে না, ও ইলেকট্রিসিটির সব কাজই করতে পারে। আচ্ছা, এই না তো? ধরে নিচ্ছি ওকে। না, এখন একটু ওয়েট করো, আমি কিছু করছি। আমরা এখানেই আছি, কিছু হলে বলবে, ঠিক আছে? দয়া স্যার, রাত থেকে তো সকাল হয়ে গেল, কখন বেরোবে? আর একটু অপেক্ষা করো। দয়া, আমি লাকির রুমটা খুঁজতে যাচ্ছি। না 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 না, এই দরজাটা কি করলো? আপনি এখানে কি করছেন? আর আপনি তো হাঁটতেও পারছেন। হাঁটতেও পারি আর দৌড়ও করাতে পারি। মানে? এগুলো কি? হ্যাঁ, তোমার কি মনে হয়েছিল তোমার এই চুরির কথা জানতে পারবো না? এসব কি চলছে কি এখানে? তুই কে রে? আমি কে? সিআইডি। দয়া, এই লাকি তোমার দিকেই যাচ্ছে, আমাকে রুমের মধ্যে বন্ধ করে দিয়ে। চলো। দাঁড়া দাঁড়া। যদি গুলি চালাও তাহলে মাথা ফাটিয়ে দেব। হ্যাঁ, মাথা ফাটাবি? হ্যাঁ, সিআইডির মাথা ফাটাবি তুই? না 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 না, 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 স্যার, আমি তো মজা করছিলাম। আরে তুই তো খুব মজা করিস। হ্যাঁ, আমি কিছু করিনি স্যার, আমি কাউকে মারিনি। বৃদ্ধাশ্রমে যারা মরে যায় আমি শুধু তাদের জিনিসপত্র নিয়ে নিই, বাস এইটুকুই স্যার। এখানে তো ওদের ছেলেমেয়েরাও আসে না মারা যাওয়ার পর তাদের দেহের শেষকৃত্য করার জন্য। পলক ওর মায়ের মৃত্যুর পর মুখাগ্নি করার জন্য আসেনি, তাই আমি ওর মায়ের গয়নাগুলো নিয়ে নিই।
ওর মায়ের ওই ওয়েল উইশারকে অনেক ধন্যবাদ, যিনি নিজের টাকায় ওনার শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। কে বলতো এই ওয়েল উইশার? স্যার সেটা তো আমি জানি না, কিন্তু কিছুদিন আগে আমাদের বৃদ্ধাশ্রমের ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার হয়েছিল, আর সাথে একটা চিরকুটও ছিল যাতে লেখা ছিল যে এই টাকা পলকের মায়ের শেষকৃত্য করার জন্য। লোকটার যদি এত দয়া মায়া থাকে বৃদ্ধ আর বৃদ্ধাদের ওপরে, তাহলে সে সামনে কেন আসছে না? এই ওয়েল উইশার আবার সে নয় তো, যে ওই 3 জন বৃদ্ধ বাবা মায়ের প্রতিশোধ নিচ্ছে? চলো খোঁজ করি টাকা কোথা থেকে আসছে আর কার অ্যাকাউন্ট থেকে আসছে। আরে আপনারা আবার এখানে চলে এসেছেন? আরে আপনাদের আর কতবার বোঝাবো যে কোনো মার্ডারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা জানি যে তুমি খুন করনি। তো এটা কি কোনো পাবলিক পার্ক নাকি যে আপনারা বারবার এখানে চলে আসেন? গলা নামিয়ে। আমি বলেছি যে আমরা জানি খুন তুমি করনি, কিন্তু যে 3 জনের খুন হয়েছে তাতে এই অফিসেরই কেউ জড়িত আছে। হোয়াট? একদম ঠিক। যেটা বলছিলাম ময়ূর, পলকের মায়ের শেষকৃত্য সম্পন্ন করার খরচ আপনাদের অফিস থেকেই হয়েছে। এখন আমরা এটা জানার চেষ্টা করছি যে এমন কে আছে যে বয়স্ক মানুষদের কথা এতটা ভাবে। আমরা তো ভাবছিলাম সেই লোক আপনাদের অফিসেই নিশ্চয়ই চাকরি করে, তাই না? ডাকুন, আপনাদের অ্যাকাউন্টেন্টকে ডাকুন। হ্যাঁ স্যার, আমাকে বলা হয়েছিল যে ওনার আগের মাসের স্যালারি ওনার স্যালারি অ্যাকাউন্টে না দিয়ে যেন এই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এটাই স্পেশাল রিকোয়েস্ট ছিল। স্পেশাল রিকোয়েস্ট? ইয়েস স্যার। কে করেছিল এই স্পেশাল রিকোয়েস্ট? জানতে তো চাই কে এমন সেই লোক। ওকে, এই যে ইনি স্যার। মাই গড! Humpty Dumpty sat on a wall. All the king's horses, all the king's men. Humpty Dumpty sat on a wall. All the king's horses and all the king's men couldn't put Humpty together again. এ তো দেখছি সর্ষের মধ্যেই ভূত, আর আমরা উলুবনে মুক্ত ছড়াচ্ছি। ময়ূরের অফিস কোথায়? ময়ূর স্যারের অফিস তো ওইদিকে। হ্যাঁ, আমি মেরেছি ওদের সবাইকে। ওদের মতো মানুষদের মরে যাওয়াই উচিত, কারণ নিজের বাবা মাকেই তো ভালোবাসে না। আমি ছোটখাটো ইলেকট্রিশিয়ান ছিলাম স্যার, সারা জীবন পরিশ্রম করেছি শুধু নিজের ছেলেকে ভালো স্কুল ভালো কলেজে পড়াবো বলে। ওর প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ করতে পারি, যা আমি নিজের জীবনে করতে পারিনি। স্যার, আমি ভেবেছিলাম যে আমার ছেলে একদিন আমার জন্য গর্ববোধ করবে, আর এটা কি করলো? যেই ও পাইলট হয়ে গেল, ওর যেন দুটো পাখা গজিয়ে গেল, উড়তেই থাকলো শুধু। আর মা বাবা ওর কাছে শুধু বোঝা হয়ে গেল, বোঝা। আর একদিন আমাদের রেখে এলো বৃদ্ধাশ্রমে গিয়ে। বাবা, আমরা তোকে নিয়ে খুব খুশি। তুই আমাদের চিন্তা করিস না, হ্যাঁ? আমরা এখানে খুব ভালো থাকবো। তুই আমাদের সাথে মাঝে মাঝে দেখা করতে আসবি তো? হ্যাঁ, আমি চলে আসব। তোমরা তোমাদের খেয়াল রেখো, ঠিক আছে? আমি আসছি। আরব, তোর জন্য এত সহজ কাজ এটা? আমাদের দুজনকে তুই এইভাবে ফেলে যাচ্ছিস, আর আমরা তোর জন্য কি না। আমি আমার ছেলের ভিক্ষার উপর বেঁচে থাকতে চাইনি স্যার।
আর সেই জন্য আমি বৃদ্ধাশ্রম ছেড়ে দিলাম আর একটা চাকরি নিয়ে নিলাম। কিন্তু যখনই আমি বৃদ্ধাশ্রম যেতাম, বৃদ্ধাশ্রমে গিয়ে আমার বন্ধুদের কাছে ওদের কথা শুনতাম, কিভাবে ওদের ছেলে আর মেয়েরা অসহায় অবস্থায় ওদের মৃত্যুর মুখে ফেলে আসতো। শুনে আমার রক্ত গরম হয়ে যেত। পলকের মাকেও আপনি ওখানেই দেখেছিলেন? হ্যাঁ, পলকের মাকেও আমি প্রথমবার ওর বাড়িতেই দেখেছিলাম, পলকের মায়ের রূপে। কিন্তু বৃদ্ধাশ্রমে যখন দেখলাম, যেন এক বোঝার রূপে। আর পলকের সেই অসহায়া মা, তার কথা ভাবতে 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 দুঃখে মরেই গেল শেষ পর্যন্ত। আমার কেউ নেই। আমার মা যখন আমার 12 বছর বয়স ছিল তখনই মারা গেছেন। তারপর থেকে একজন মেয়ের এই পৃথিবীতে একা বেঁচে থাকা, ইউ নো দ্য স্ট্রাগল। কিন্তু আমি হার মানিনি, নিজের ক্ষমতায় সবকিছু করেছি আমি। আর আজকে আমি আপনাদের সামনে। কবিতা দেবী, কবিতা দেবী, আপনি সামলান নিজেকে। ও তো আমার সন্তান। এইভাবে কি করে ও বলতে পারলো? জীবিত অবস্থাতে মাকে মেরে দিল। কিন্তু ওই পলক মায়ের মুখাগ্নি করতেও আসেনি। সেই দিনই ওই চিতার সামনে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি সেই সমস্ত সন্তানদের শাস্তি দেব যারা নিজেদের বাবা মাকে এইভাবে বৃদ্ধাশ্রমে অসহায়ের মতো মৃত্যুর মুখে ছেড়ে আসে। সেই প্রতিজ্ঞা নিশ্চয়ই আপনি একা নেননি। এবার আপনি সেই পার্টনারের নাম বলুন যে ওল্ড এজ হোমের প্রত্যেককে অরিগেমি বানাতে শিখিয়েছিল। স্যার, শ্রীকান্ত আমার মতো বৃদ্ধ বাবা মার দুর্দশা সহ্য করতে পারেনি, তাই ও আমার এই পরিকল্পনায় সঙ্গ দিল। আরে আপনারা এখানে কেন ওদের বিরক্ত করছেন? এদের জীবনে কি কম সমস্যা আছে যে আপনারা এগুলো বাড়াতে এসছেন? যান যান এখান থেকে। আমি আপনাদের দুঃখ বুঝতে পারছি। দুঃখের বিষয় এটাই যে সমাজে এখনো এই ধরনের লোক অনেক রয়েছে যারা নিজের পায়ে দাঁড়ানোর পরে এটা ভুলে যায় যে তাদের নিজের পায়ে দাঁড়াতে কারা শিখিয়েছিল, তাদের বাবা মায়েরা। অরবিন্দবাবু, আপনার ছেলে আপনার সঙ্গে যা করেছে খুব ভুল কাজ করেছে। কোনো মা বাবার সাথেই তার সন্তানের এটা করা উচিত নয়। কিন্তু কোনো সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য ওকে মেরে ফেলতে হবে, এটা খুব ভুল ডিসিশন, দণ্ডনীয় অপরাধ। শাস্তি তো আপনার হবেই। আজকে কি ভাবছো বস? না, আমি তেমন কিছু ভাবছি না, কিন্তু সালুখে কিছু লোক তাদের প্রিয়জনকে হারানোর পরেই তাদের গুরুত্বটা বুঝতে পারে, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে যায়, তাই না? এই দেখো না, যেমন ধরো ওই অরবিন্দর কথাই ভাবছিলাম, যাকে আমরা রিসেন্ট শাস্তি দিয়েছি। তখন ও যা কিছু বলেছিল সব ঠিকই বলেছিল। এটাই যে প্রত্যেক সন্তানদের তার মা বাবার প্রতি খেয়াল রাখা উচিত, আর বার্ধক্যের সময় তো বেশি। কিন্তু এমনটা বাস্তবে হয় না। ও যা করেছে ঠিকই ছিল, কিন্তু ও যা কিছু করেছে সেই পথটাই ভুল। কিন্তু কথাগুলো তো ঠিক বলেছে। সেটাই তো কথা বস। কিন্তু এটাই হচ্ছে জীবন ভাই। মা বাবা নিজের সন্তানদের সম্পূর্ণ খেয়াল রাখে, লালন পালন করে বড় করে। কিন্তু যখন মা বাবা বুড়ো হয়ে যায় তখন সন্তানরা তার খেয়াল রাখে না, তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এইটাই ঘটে চলেছে। তুমি কেন এত সিরিয়াস হলে? আরে ভাই, তোমাকে দেখলাম তো, তাই তো সিরিয়াস হয়ে গেছি। তোমার সিরিয়াস হওয়ার দরকার নেই, আমি আছি তো। আমরা দুজন বন্ধু, আমরা দুজনেই দুজনের খেয়াল রাখবো। সেটা কে বলেছে? কি? যে তুমি আমার বন্ধু? মানে আমি তোমার বন্ধু নই? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বন্ধু কাকে বলে জানো? কাকে? যে কিনা চা খাওয়ায়, সঙ্গে পকোড়া খাওয়ায়। আরে না, কে করেছে? আমি চাও খাওয়াবো, পকোড়াও খাওয়াবো, তার উপর জিলিপিও খাওয়াবো। গিফটে? আরে গিফটে নয়,
ছ মাসের মাইনে আজকেই পেয়েছি। কি বলছো? তাহলে চলো। তবে আর চলো দেরি কেন? হ্যাঁ, এসো এসো কাম।